আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ দিয়া, অ্যাডভোকেট, অ্যাপেলাইট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকে আপনাদের সাথে আছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হচ্ছে এক্সট্রা ম্যারিটাল রিলেশন বা পরকীয়া। আমাদের সমাজে বিষ বৃক্ষের মতো এই পরকীয়া আসলে শিকড় ছড়িয়ে যাচ্ছে। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমার এই আলোচনা অনেকের জন্য হয়তো হিতকর হতে পারে, আবার অনেককে যারা এই সমস্ত বিষয়গুলোতে ইনভলভ আছেন তাদের আসলে গায়ে গরম তেলের মতো লাগতে পারে। যাই হোক, আমি সামগ্রিকভাবেই আলোচনা করব। যারা এই বিষয়টার সাথে অ্যাকোয়েন্টেড আছেন এবং যারা এই বিষয়টাকে নিয়ে চর্চা করেন, তারা আশা করি আজকের এই আলোচনা দেখার পর নিজেদের মাঝে একটা অনুশোচনা বোধ করবেন। প্রথমেই আমি চলে যাচ্ছি আমাদের দেশে প্রচলিত যেই বিধিবিধান আছে সেই বিধিবিধানগুলোর আলোকে পরকীয়া সম্পর্কিত যেই বিধান আছে সেগুলো নিয়ে আলোচনা করি। আসলে পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল রিলেশন যেটা আমাদের সমাজে মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে, এর নেতিবাচক প্রভাবগুলো কী কী? এর নেতিবাচক প্রভাবগুলো হচ্ছে ধর্মীয়, যদি আপনারা বিশ্বাসী যারা আছেন, ধর্মীয় অনুশাসনের বাহিরে কিন্তু এটি একটি উদ্যোগ। এটি অত্যন্ত ঘৃণিত এবং অত্যন্ত জঘন্য একটি পাপ। এই পাপ কখনো ক্ষমা হবে না যদি না আপনি যার হক নষ্ট করেছেন তিনি ক্ষমা করেন। অর্থাৎ আপনি যদি কারো স্ত্রী হয়ে থাকেন, আপনি অন্য কোনো পুরুষের সাথে যদি পরকীয়ার সম্পর্কে লিপ্ত হন, জেনার সম্পর্কে লিপ্ত হন, ব্যভিচার করেন, তাহলে আপনার স্বামীর অধিকার আপনি ক্ষুণ্ণ করেছেন, খর্ব করেছেন। সেই স্বামী বিষয়টা জানুক বা না জানুক, যিনি আপনাকে আমাকে এই পৃথিবীর সকল কিছু সৃষ্টি করেছেন তিনি কিন্তু এই বিষয়টা জানেন এবং দেখেন। তো ওনার ক্যামেরায় কিন্তু আপনি ধরা পড়ে গেলেন এবং অন দ্য ডে অফ জাজমেন্ট আপনার স্বামী, সংশ্লিষ্ট যে ব্যক্তি আছেন, ওনার হক নষ্ট করার কারণে আপনি দুনিয়াতে যদি কোনো ভালো কর্ম করে থাকেন, অর্থাৎ আপনি জান্নাতে যাওয়ার মতো কোনো ন্যাক কাজ করে থাকেন, সেই মুহূর্তে ওই জিনিসটার জন্যই ওনার অধিকার বা ওনার যেই হক নষ্ট করার কারণে আপনার যে চূড়ান্ত ফয়সালার দিন, সেদিন আপনি আটকে যাবেন। এটা হচ্ছে একটা আসপেক্ট। দুনিয়াতে নানা রকম আপনি অস্থিরতা, ডিপ্রেশন, এগুলা থেকে অরিজিনেট করে আপনি সুইসাইড করার মতো পরিবেশ সৃষ্টি হতে পারে যারা পরকীয়ায় জড়িত আছেন। সামাজিক যে মর্যাদা আছে, পারিবারিক মর্যাদা, এগুলা বা সম্মান, এগুলো নষ্ট হবে। আপনার প্রফেশনাল সম্মান নষ্ট হবে। অনেক সময় যারা পরকীয়ায় লিপ্ত থাকেন তাদের চেহারায় একটা পাপিষ্ট বা জানোয়ারের একটা প্রতিচ্ছবি ফুটে ওঠে। তাদের চেহারায় কোনো প্রকার আপনার উজ্জ্বলতা থাকবে না। আমি চেহারায় উজ্জ্বলতা বলতে ফর্সাকেই বোঝাচ্ছি না। এটা একটা লুসিড এবং ইনোসেন্স যেই একটা ভাব থাকে চেহারায়, সেটা থাকে না। এটা রাফ এবং অনেক সময় দেখা যাচ্ছে যে পাপিষ্টদের একটা চিহ্ন চেহারায় পড়তে থাকে, এটাও কিন্তু বোঝা যায়। আর আপনার পরিবারের সদস্য, ছেলে মেয়ে বা শ্বশুর শাশুড়ি, বাবা মা, ভাই বোন যারা আছে, তারা কিন্তু এই বিষয়টা আস্তে আস্তে টের পেয়ে যায়। পরকীয়ার সম্পর্ক কখনো গোপন থাকে না। যে বা যারা এটাতে সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনারা এমন কি আছেন কেউ বলতে পারবেন? আমার এই আলোচনার কমেন্টসে এসে বলবেন যে হ্যাঁ, আমি এই কাজটা করছি কিন্তু আমার এটা গোপন রয়েছে, প্রকাশিত কখনো হবে না। এমন নয়। অর্থাৎ আমি যেই ডিমেরিটসগুলো বলেছি
এই পরকীয়ার যে দুনিয়াতেই যে পরিণতিগুলো আছে সেই পরিণতিগুলোর কথা বলেছি, সেগুলো কিন্তু আপনাদের মাঝে প্রকাশ পাবে। আপনার রোজগার অর্থাৎ আর্নিং কমে যাবে, কারণ আপনি কোয়ালিটি টাইম বা কনসেন্ট্রেশন আপনার প্রফেশনে দিতে পারছেন না, পড়াশোনায় দিতে পারছেন না, ব্যবসায় দিতে পারছেন না। আমাদের মস্তিষ্কে দুই ধরনের আমাদের যে রাইট হেমিস্ফিয়ার আছে এবং লেফট হেমিস্ফিয়ার আছে। আপনি খেয়াল করবেন যে ফ্রন্টাল যে লোবটা আছে আমাদের ব্রেইনের, সেটা কিন্তু আসলে ক্রিয়েটিভ কাজগুলা করে, সৃজনশীল চিন্তা চেতনা এবং বুদ্ধিভিত্তিক কাজগুলা কিন্তু আমাদের মস্তিষ্কের ফ্রন্টাল যে লোব আছে সেটার কাজ। যারা এই সমস্ত অপকর্মে পাপ কাজে জড়িত থাকে তারা সারাক্ষণ ওই পাপ কাজ বা পরকীয়ার বিভিন্ন রকম কৌশল, কিভাবে সেই কৌশল রপ্ত করবে, কিভাবে সে পরবর্তীতে একদিন এই কাজ করলে পরবর্তীতে কিভাবে আবার করবে, বা সামাজিকভাবে যেন সে বিভিন্নভাবে ধরা না পড়ে, তার স্ত্রী বা স্বামীর কাছে যেন ধরা না পড়ে, পরিবারের কারো কাছে যেন ধরা না পড়ে, এর জন্য তাকে নানা রকম চিন্তা ভাবনার মধ্যে থাকতে হয়। সহজ সরল এবং সুন্দর একটা স্বাভাবিক সম্পর্ক থাকে না, সব সময় একটা আতঙ্কিত অবস্থায় থাকে। কে আমার মোবাইল দেখে ফেললো, কে আমার চ্যাটিং দেখে ফেললো, কে কার কাছ থেকে শুনে ফেললো, বাহিরে ঘুরতে গেল, কে কাকে কোন শপিং কমপ্লেক্সে দেখে ফেললো। এই যে সব সময় যে তার মাঝে একটা বন্ডেজ, একটা একটা ইয়ে থাকে, টেন্ডেন্সি থাকে, তাদের মাঝেতে ফ্রিডম থাকে না, একটা ভয় ভয় কাজ করে, এগুলো কিন্তু থাকেই। এবং এতে করে দেখা যাচ্ছে যে প্রফেশনাল যে কাজগুলো আছে এগুলো তো সে পিছিয়ে যায়, অর্থাৎ কোনো সৃজনশীল কাজ করতে গেলে, ক্রিয়েটিভ কাজ করতে গেলে তার চিন্তা ডাইভার্ট হয়ে যায়, অর্থাৎ ফোকাসটা এক জায়গায় থাকে না। অনেকে হয়তো সাময়িক আনন্দ উপভোগ, নোংরা, বিশ্রী এবং জঘন্য ভোগবিলাসের জন্য কেউ হয়তো এই সমস্ত অপকর্মে লিপ্ত হয়। আমরা এরকমও দেখেছি আমাদের প্রফেশনে যে লিপ্ত হয়ে তাদের স্বামী সংসার ত্যাগ করতে হয়েছে। আবার পুরুষদের ক্ষেত্রেও দেখেছি তাদের স্ত্রী সন্তান এগুলো ত্যাগ করতে হয়েছে, মামলা মোকদ্দমার মুখোমুখি হতে হয়েছে, স্ত্রীদের কাছে মাথা নত করতে হয়েছে, বারবার নতজানু হয়ে ক্ষমা চাইতে হয়েছে। এবং কখনো কখনো এই সম্পর্কগুলো জোড়া লাগে, এবং লাগলেও সেই সম্পর্কগুলো আগের মতো কিন্তু আর সাস্টেনেবল হয় না, টেকসই হয় না। অর্থাৎ এই সম্পর্কগুলো ফাটল মনের ভিতর থেকেই যায়, যদিও বাহ্যিকভাবে জোড়া লাগে বলে মনে হয়। তো পরকীয়া এই যে জিনিসটা, যেটা আমাদের সমাজে এই টার্মটা আছে, এটা একেবারে সমাজের উপরের স্তর, উঁচু স্তর থেকে আরম্ভ করে সমাজের নিম্ন স্তর পর্যন্ত এমনভাবে ছড়িয়ে পড়েছে, মনে হচ্ছে যে এটা একটা ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে। এবং কেউ কেউ এটাতে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং তাদের যেই বিবাহিত স্ত্রী বা তাদের বিয়ে করা যে হাজব্যান্ড আছে তাদের সাথে বৈষম্যমূলক আচরণ, তাদের অধিকার খর্ব করা, তাদের প্রতি টেক কেয়ার না করা, তাদের প্রতি নেগলিজেন্স শো করা, তাদের প্রতি দায়িত্ববোধ না দেখানো, তাদের ভরণ পোষণ মেনটেনেন্স সহ সকল প্রকার অধিকার থেকে তাদেরকে ধাপে ধাপে বঞ্চিত করা, অনেক সময় তাদের গায়ে হাত তোলা পর্যন্ত ঘটনা ঘটে। এবং শুধু তাই নয়, আমরা অনেক গণমাধ্যমে দেখেছি শুধুমাত্র পরকীয়ার কারণে, পরকীয়ার মোহে অন্ধ হয়ে, এরকম পাপ কাজে অন্ধ হয়ে নিজের গর্ভজাত সন্তানকে গলা টিপে হত্যা করেছে, বালিশ চাপা দিয়ে মেরেছে, গলা কেটে হত্যা করেছে। জোড়া খুনের মতো ঘটনাও ঘটেছে আমাদের এই দেশে, আমরা গণমাধ্যমে দেখেছি। এমনও হয়েছে পরকীয়া প্রেমিককে নিয়ে একসাথে নিজের গর্ভজাত সন্তানকে মেরে ফেলেছে, শিশু সন্তানদেরকে মেরে ফেলেছে, নিষ্পাপ সন্তানদেরকে মেরে ফেলেছে। এই যে একটি বিষয়, এটি একটি নেশার মতো কাজ করে। অর্থাৎ পরকীয়ার নেশা আর কোনো ড্রাগের নেশা, এগুলার মাঝে কোনো রকম পার্থক্য নেই। যারা এই সমস্ত অসামাজিক, যারা এই সমস্ত জঘন্য ব্যভিচারে জড়িয়ে পড়ে, তারা কিন্তু অ্যাডিক্টেডের চেয়ে কোনো অংশেই কম নয়। এটাও এক ধরনের অ্যাডিকশান। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে
কিছু কিছু মানুষের স্ত্রী অনেক কম্পিটেন্ট, অনেক কোয়ালিফাইড, সমাজে অনেক প্রতিষ্ঠিত, প্রফেশনে অনেক প্রতিষ্ঠিত, হাইলি এডুকেটেড, সোশ্যাল স্ট্যাটাস, পারিবারিক স্ট্যাটাস এবং দেখাশোনায় সব দিক থেকে তার ইন্টেলেকচুয়াল এবিলিটি সব কিছু থেকে অগ্রগামী থাকা সত্ত্বেও তার হাজব্যান্ড অনেক সময় দেখা যাচ্ছে এমন বেলো স্ট্যান্ডার্ড একটা জায়গায় গিয়ে সে পরকীয়ার সম্পর্ক তৈরি করে, যেটা বলার অপেক্ষা রাখে না যে ওই সম্ভ্রান্ত, বুদ্ধিমতী এবং অত্যন্ত মেধাবী, শিষ্ট, ডিসেন্ট পরিবারের মেয়েটির জন্য এটা একটা মানে হতবাক হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে। আবার আমরা এর উল্টাটাও দেখেছি, মেয়েরাও অনেক সময় তাদের জীবনসঙ্গী এত কোয়ালিফাইড পাওয়ার পরেও, অনেক সাপোর্ট পাওয়ার পরেও দেখা যাচ্ছে শুধু তুচ্ছ কারণে এমন এক মানুষের সাথে সম্পর্ক করে যার সোশ্যাল কোনো আইডেন্টিটি নেই, ভ্যাগাবন্ডের মতো দেখা যাচ্ছে ময়লা জিন্সের প্যান্ট পরে, এবড়ো থেবড়ো চুল নিয়ে ঘুরে, আর ধূমপান করে, নেশা করে, বিভিন্ন ক্লাবে ঘুরে বেড়ায়। এই সমস্ত লোকদের সাথেও কিন্তু পরকীয়া জমে ওঠে। অসম বয়সেও কিন্তু এখন পরকীয়া জমে উঠছে। আসলে এইটার ট্রেন্ড কখন যে কোন দিকে যাচ্ছে বলা বড়ই মুশকিল। আবার দেখা যাচ্ছে ইদানিংকালে কম বয়সী ছেলেরা অনেক বেশি বয়সের মেয়েদের সাথে, অর্থাৎ তাদের মায়ের বয়সী মহিলাদের সাথেও কিন্তু পরকীয়ায় লিপ্ত হচ্ছেন। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে ওই সমস্ত মহিলাগণ তাদেরকে বিভিন্নভাবে প্রলুব্ধ করেন। যেহেতু ওনারা বয়সে বড়, তাই তাদের জীবনের অভিজ্ঞতা কাজে লাগান। আর একটি বিষয় এখানে দেখা যায়, ওই সমস্ত বেকার ছেলেদেরকে ওনারা একটু ফাইন্যান্সিয়ালি প্যাট্রোনাইজ করেন। এই কারণে ওই সমস্ত বেকার ছেলেগুলো, হয়তো তাদের এরকম বুধ শক্তি নেই চিন্তা করার, তারা স্বপ্নের মাঝে ভাসতে ভাসতে এরকম একটা অপকর্মের সাথে জড়িয়ে যান, নেশাগ্রস্ত হন, ইয়াবা থেকে আরম্ভ করে নানান রকম ড্রাগ ওনারা নিয়ে থাকেন। তো পরকীয়ার কারণে সংসার ভাঙছে, সমাজে অনেক সময় দেখা যাচ্ছে ব্রোকেন ফ্যামিলির বাচ্চাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, ভিক্টিমাইজ হচ্ছে বাচ্চারা, পরিবারের সদস্যরা, আর অনেকের চাকরি চলে যাচ্ছে। এরকম নানামুখী জটিলতা তৈরি হচ্ছে। দুনিয়াবি যেই সমস্যাগুলো, এগুলোর কথাই বলে শেষ করা যাবে না। আর পবিত্র কোরআনে মহান সৃষ্টিকর্তা, মহান রব এই সম্পর্কে অত্যন্ত সুস্পষ্টভাবে আয়াত নাজিল করেছেন। বলেছেন, তোমরা ব্যভিচার তো করবেই না, ব্যভিচারের ধারে কাছেও যাবে না। অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, ব্যভিচারের ধারে কাছেও যাবে না। এর অর্থ কিন্তু এত সহজ নয়। এটা মুফাসসিরগণ এইটাকে নিয়ে যদি তাফসির করেছেন, অনেক দীর্ঘ তাফসির করেছেন, যদিও আমি রিলিজিয়াস স্কলার নয়। তো এইটুকু বুঝি যে করা তো যাবেই না, এর ধারে কাছেও যাওয়া যাবে না। ধারে কাছে বলতে এখানে কি বোঝানো হয়েছে, এটা একটা মেটাফরিক ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড, এটা রূপকর্তে ব্যবহৃত হয়েছে। ধারে কাছে, ধারে কাছে বলতে এখানে অনেক রকম বিষয়। এটার ধারে কাছে বলতে শুধুমাত্র কারো কাছে যাওয়ার কথা বলা হয়নি, এটার আরও ডিপ ইন মিনিং আছে। কোন কোন ক্ষেত্রে এই জিনিসগুলো পরিত্যাজ্য, কোথায় কোথায় এটা একটা লিমিটেশন সেট করে দিয়েছে। হাউএভার, যেটা বলছিলাম, বিবাহ বিচ্ছেদের বেশিরভাগ কারণ হচ্ছে স্বামী স্ত্রীর প্রতি অভিযোগ, সে পরকীয়ায় লিপ্ত, আর স্ত্রী স্বামীর প্রতি অভিযোগ, সে পরকীয়ায় লিপ্ত, বিভিন্ন নারীর প্রতি আসক্ত। এগুলোই কিন্তু আমরা দেখি। এমন ঘটনা খুব কম ঘটে যে সে আমার ভরণ পোষণ দেয় না, ভাত কাপড় দেয় না, আমাকে মেনটেনেন্স দেয় না। এই ধরনের কারণে ডিভোর্স হয় না তা না, এর সংখ্যা কম।
বাট এই এই যে একটা তাদের ইগো প্রবলেম, এগুলোর কারণে অর্থাৎ পরকীয়ায় জড়িত হয়ে যাওয়া, নানামুখী অসম সম্পর্কে জড়িয়ে পড়া, কেউ কেউ আবার আছে যে সমকামিতায় বিশ্বাসী, আবার কেউ আছেন ফোর্সফুল আপনার ইন্টারকোর্স করেন, যেগুলা ইসলামেও নিষেধ আছে যে ফোর্সফুল করা যাবে না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় নিষেধ আছে, সেই সময়গুলোকে মানতে হবে এবং নিজেদের মাঝে একটা বাইলেটারাল বা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখতে হবে। তো আমাদের দেশে প্রচলিত যে আইন, সেই আইনে একটা লোপহোলস রয়েছে, সেটা হলো যে ব্যভিচার বা পরকীয়ায় যারা লিপ্ত থাকেন, সেই ক্ষেত্রে যদি এটা আদালত পর্যন্ত গড়ায়, তাহলে শুধুমাত্র পুরুষদের শাস্তির বিধান রয়েছে, মেয়েদের ক্ষেত্রে এর শাস্তির কোনো বিধান নেই। যদি এটা এমন হতো যে পরকীয়ায় জড়ালে ছেলে এবং মেয়ে সংশ্লিষ্ট সবারই ইকুয়াল পানিশমেন্ট হবে, তাহলে কিন্তু এটা মাত্রা অনেকটাই কমে যেত। যেহেতু এখানে নারীরা যারা সংশ্লিষ্ট হচ্ছে এই সমস্ত কাজে, তাদের ক্ষেত্রে যেহেতু এখানে ইনডেমনিটি আছে, অর্থাৎ তারা সুযোগ পেয়ে যাচ্ছে, তাদের কোনো নেই, দায়বদ্ধতা নেই। যদি কোনো রকম অফেন্স সংগঠিত হয়, তাহলে সেটা করেছে ছেলেরা, আর ওনারাও যে এটাতে ইকুয়াল পার্টিসিপেশন ছিল, ইকুয়াল ইন্টেনশন ছিল, ইকুয়াল কনজাম্পশন, ইকুয়াল এনজয়মেন্ট, সব কিছু ছিল, ওনাদের অফার, অ্যাকসেপ্টেন্স, পার্টিসিপেশন সবই ছিল ইকুয়াল। তারপরেও ওনারা এই প্রিভিলেজটা নিচ্ছেন। আমাদের দেশের এই আইনটা সংশোধন হওয়া খুব জরুরি। যদিও ভেরি রিসেন্টলি আমাদের দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন হয়েছে, ভেরি রিসেন্টলি এই ইন্টারিম গভর্নমেন্ট করেছে সেটা। এখানে বিয়ের সম্মতিতে যে দর্শন, সেইটা সংজ্ঞাটাকে একটু ওনারা বিশ্লেষণ করেছেন এবং এটার ব্যাপারে শাস্তির বিষয়গুলা কি হবে না হবে সেটা নিয়ে আসছেন। ওখানেও কিন্তু একটা ডিসক্রিমিনেশন লক্ষ্য করা যায়, অর্থাৎ বিয়ের প্রলোভনে যদি কোনো নারীকে কেউ দর্শন করে, তাহলে এটা সাজা হবে, এটা আইনে বলা আছে। কিন্তু পক্ষান্তরে এইটা কিন্তু উল্লেখ নেই যে বিয়ের প্রলোভনে কোনো নারী বা কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বা পুরুষকে আশ্বস্ত করে বিয়ের প্রলোভনে করার পরে তাদের সাথে যদি কোনো রকম ফিজিক্যাল রিলেশন হয়, তাদের সাথে যদি কোনো রকম ইন্টিমেসি হয়, একটা পর্যায়ে যদি মেয়েটি ছেলেটিকে কুইট করে, অর্থাৎ তাকে যদি রিজেক্ট করে বা তাকে তার সাথে যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টটা যদি ভঙ্গ করে সে অন্যত্র বিয়ে করে ফেলে, তাহলে এই ছেলেটি বা পুরুষটি কিন্তু ওই নারীর বিরুদ্ধে বা মেয়ের বিরুদ্ধে কোনো রকম মামলা করতে পারছেন না। অর্থাৎ নারী বা ওই ভদ্র মহিলা, যেটাই বলি না কেন, এখান থেকে কিন্তু এক্সামশন পেয়ে গেলেন। অর্থাৎ উনিও কিন্তু সেম অপরাধটি করেছেন, করেও ওনার কোনো শাস্তির বিধান নেই, উনি সেটা করতে পারবেন। উনি বিয়ের প্রলোভন দিয়ে ছেলেদেরকে ইউজ করতে পারবেন, ছেলেদেরকে ওনার পিছনে ঘোরাতে পারবেন, ছেলেদের টাকা পয়সা উনি খেতে পারবেন, ছেলেদের কাছ থেকে দামি দামি গিফট নিতে পারবেন, ছেলেদের সাথে সব কিছুই করতে পারবেন, ব্যাট শেয়ার করবেন, সব কিছু করবেন। কিন্তু উনি ওনার সময় মতো অন্য কাউকে, ওনার পরিবারের এক্সকিউজ দিয়ে যদি কাউকে বিয়ে করে ফেলেন, সেক্ষেত্রে ছেলেটি কিন্তু আর তার বিরুদ্ধে কোনো রকম লিগ্যাল অ্যাকশান নিতে পারছে না, যেহেতু আইনে সেটা নেই। তো এটাও এই আইনের একটা আসলে লেকুনা বা লোপহোল আমরা বলতে হবে, কারণ আমাদের সংবিধানে কিন্তু সুস্পষ্ট বলা আছে যে দেশের সকল নাগরিক আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। তাহলে একটি নারী যদি এদেশের সংবিধান নারীকে যে অধিকার দিয়েছে, একটি পুরুষকেও কিন্তু সংবিধান সেই অধিকার দিয়েছে, তাহলে এটা কি ডিসক্রিমিনেটরি নয়? এটাও তো একটা বৈষম্যমূলক আইন। তো আইনের এই ধারাগুলো আসলে কন্ট্রাডিক্টরি টু দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন অ্যাকচুয়ালি। তো এখানে আমি যেটা বোঝাতে চেয়েছি যে আসলে পরকীয়া নিরুদ্ধ
এবং নিবারণ আইন, এটা আলাদাভাবে একটা স্পেশাল আইন হওয়া উচিত বলে আমি মনে করি আমাদের দেশের প্রেক্ষাপটে। বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন আইন যেটা আছে সেটা এটার মতো থাকুক, আর পরকীয়া নিরোধ এবং নিবারণ আইন নতুন করে আলাদা একটা করার সময় এসেছে বলে আমি মনে করি। সমাজকে যদি পঙ্কিলতা মুক্ত রাখতে হয়, কলুষমুক্ত রাখতে হয়, তার নিজস্ব গতিতে চলতে দিতে হয়, তাহলে কিন্তু এই ধরনের আইন প্রণয়ন করা খুব জরুরি হয়ে পড়ছে। আমাদের দেশে সংশ্লিষ্ট যারা আছেন, দেখছেন, শুনছেন, এবং আইন কমিশনের সম্মানিত সকল সদস্য সহ সংশ্লিষ্ট যারা এই আইন প্রণয়নের সাথে জড়িত আছেন, সকলের কাছে একটি অনুরোধ যে আসলে পরকীয়া নিরোধ এবং নিবারণ আইন এখন যুগের দাবি, সময়ের দাবি। আরও একটি কথা না বললেই নয়, পুরুষ নির্যাতন দমন আইন কিন্তু এখন আলাদাভাবে করা প্রয়োজন। অনেকে আবার বলতে পারেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এটার একটা বিধান আছে, অল্প করে বলা আছে। যৌতুক নিরোধ আইনের 3 ধারায়ও কিন্তু সেভাবে অল্প করে বলা আছে। না, স্পেশাল একটা আইন থাকতেই পারে। এদেশের পুরুষদের নির্যাতন নিবারণের জন্য আলাদা একটা আইন থাকতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশে আছে, পৃথিবীর অনেক দেশেই কিন্তু আছে। সুতরাং একটি আইন হতেই পারে, কারণ একটা কমিউনিটির জন্য আইন থাকবে, অন্যদের জন্য আইন থাকবে না। একজন পুরুষ যখন কোনো কারণে তার স্ত্রীকে ডিভোর্স দেন, সাথে সাথে 3 থেকে 4টি মামলা ফেস করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়। কিন্তু একজন স্ত্রী যখন স্বেচ্ছায় কোনো স্বামীকে তালাক দেন, তখন কিন্তু সেই স্ত্রীর কোনো মামলা ফেস করার কোনো ভয় থাকে না, মামলা ফেস করতে হয় না, মামলায় পড়তে হয় না, কারণ এই ধরনের বিধান কিন্তু নেই। পুরুষরা কিন্তু সেইভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে সেই ধরনের মামলাগুলোও করেন না, আমরা সেটা দেখেছি। অর্থাৎ এখানেও কিন্তু দ্বিচারিতার একটা বিষয় আছে। অর্থাৎ নারীরা যদি স্বেচ্ছায় ডিভোর্স দিয়ে চলে যায়, তারা তাদের দেনমোহরও পাবে, যা যা আছে সব হিসাব পাবে। অন দ্য আদার হ্যান্ড, পুরুষ যদি ডিভোর্স দেয় তাহলে তাকে মামলা ফেস করতে হয়, মামলা মাথায় নিতে কাঁধে নিতে হয়, আবার মোহরানা দিতে হয়, এটা তো দিতে হবেই, আইনে আছে। এই যে একটা বৈষম্যমূলক নীতি, সেটাও পরিহার হওয়া উচিত। এখানে এই জন্যই বলছি যে পুরুষ নির্যাতন দমন আইন আমাদের দেশে এখন আবশ্যক হয়ে পড়েছে। এরকম অনেক আপনার দেখা যাবে, অনেক কেস স্টাডি আছে, অনেকেই কিন্তু যারা লোকলজ্জার ভয়ে এগুলা প্রকাশ করতে চায় না, অনেকে আমাদের সাথে, আমরা যেহেতু প্রফেশনে আছি, আমাদের সাথে এগুলো কিন্তু ওনারা শেয়ার করেন। অনেকেই, অনেক হাই লেভেলের অফিসাররা, টপ লেভেল যারা ম্যানেজমেন্টে থাকেন তারা আছেন, অনেক আমলা হয় উচ্চপদস্থ থেকে আরম্ভ করে সমাজের নিচু একেবারে সর্বনিম্ন স্তরের মানুষ যারা বিভিন্ন শ্রেণী পেশা আছেন, প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু টর্চার বা মানসিক টর্চার বা অন্য যে কোনো নির্যাতনের শিকার হয়ে থাকেন বিভিন্ন সময়। এগুলাকে অ্যাড্রেস করার সময় এসেছে এখন। যুগের সাথে তাল মিলিয়ে নারীরা কিন্তু এখন পিছিয়ে নেই। আগের চিন্তা যদি করা হয়, এখন থেকে 50 বছর 100 বছর আগে যে নারীরা আসলে একটু সুবিধা বঞ্চিত, ওনারা আনপ্রিভিলেজড, এই জন্য ওনাদের জন্য স্পেশাল ল করা যেতে পারে, স্পেশাল ফ্যাসিলিটি দেওয়া যেতে পারে, হ্যাঁ দিলেন, সেক্ষেত্রে আপত্তি নেই। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে নারীরা বিমান চালায়, নারীরা জাহাজ চালায়, নারীরা ট্রেন চালায়, নারীরা ইঞ্জিনিয়ার হয়, নারীরা মহাকাশে যায়, নারীরা রাষ্ট্রপ্রধান হয়, নারীরা সরকার প্রধান হয়, নারীরা স্পিকার হয়, নারীরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়, নারীরা সায়েন্টিস্ট হয়, নারীরা দেখা যাচ্ছে ডুবুরি হয়, কি না হচ্ছে, যত রকম চ্যালেঞ্জিং প্রফেশন আছে সব জায়গায় ওনাদের ভূমিকা আছে। নারীরা ভালো সার্জন হচ্ছে, নারীরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হচ্ছে, নারীরা অ্যাথলেট হচ্ছে, নারীরা অলিম্পিকে সোনা জয় করছে। সুতরাং সকল ক্ষেত্রেই কিন্তু ওনারা এখন আগে পুরুষের মতোই তাল মিলিয়ে চলার চেষ্টা করছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে আছেন, সেটা সৃষ্টিগত শারীরিক যোগ্যতা বা দক্ষতার ক্ষেত্রে, সেটা ন্যাচারাল। কিন্তু এই বলে ওনাদেরকে বিভিন্ন রকম অ্যাডভান্টেজ বা প্রিভিলেজ দিয়ে সমাজে এরকম পুরুষদেরকে
একেবারে কোণঠাসা করে রাখা সেটা কাম্য নয়। যাই হোক, এখানে অনেকগুলো আলোচনা চলে আসছে। যেটা বলছিলাম যে পরকীয়া নিরোধ আইন খুব জরুরি। পরকীয়া নিরোধের জন্য আসলে যেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যার যার ধর্মীয় অনুশাসন মেনে চলা। কোনো ধর্মেই আমার মনে হয় এই ধরনের কথাকে আসলে ওরা এন্ডোর্স করেনি, এই ধরনের অ্যাক্টিভিটিকে অ্যাপ্রুভ করেনি। আমাদের ইসলাম ধর্মে তো একেবারেই নিষিদ্ধ। তো যাই হোক, আশা করি আমার এই আলোচনায় অনেকে কষ্ট পেতে পারেন যারা পরকীয়ার মতো এরকম জঘন্য কাজে লিপ্ত আছেন। সাময়িক সুখ শান্তির কথা চিন্তা করে অনন্তকাল যেখানে থাকবেন, চিরস্থায়ী আবাস, সেখানের জীবনটা ধ্বংস আমরা যেন না করি। শুধুমাত্র পরকাল নয়, ইহকালও কিন্তু অনেক ঝামেলায় পড়ে যাবেন, আর্নিং কমে যাবে, অভাবগ্রস্ত হয়ে যাবে। যারা জিনা ব্যভিচারে লিপ্ত হবে সুস্পষ্টভাবেই তারা কিন্তু অভাবগ্রস্ত হবে, তাদের রিজিকে বরকত হবে না, অসুস্থ হবে। এইগুলা কিন্তু আমরা বাস্তবে দেখছি। অশান্তিতে থাকবে, শান্তিপূর্ণ জীবনযাপন হবে না। যেটা আপনার জন্য নির্ধারিত আছে সেটাতেই আপনি খুশি থাকেন। যদি কোনো কারণে মনে করেন যে না, তার সাথে আমার পথ চলা সম্ভব নয়, আমাদের দেশে প্রচলিত যে আইন আছে এবং যে যার যার পার্সোনাল ল আছে, সেই ল অনুসারে সেপারেশন বা ডিভোর্স এই সমস্ত বিষয়গুলোর কিন্তু বিধান আছে। কিন্তু আপনি ছাড়বেনও না, ধরবেনও না, আবার তাকে ভালোভাবে আপনি তার সম্মান করবেন না, তাকে রেখে আবার অতিরিক্ত কিছুর জন্য এদিক ওদিক ছুটাছুটি করবেন। এবং এটাকে আমরা এভাবেও বলতে পারি, এই ধরনের নেশা, এইগুলো কাজগুলোকে আসলে আমরা ওয়াইল্ড অ্যাক্টিভিটি বলতে পারি। আসলে এগুলা কোনো মানুষের কাজ নয় বলে আমার মনে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আজকের আলোচনায় চেষ্টা করেছি এই বিষয়গুলো যেন আমরা প্রত্যেকেই মাথায় নিয়ে একটু হলেও যার যার জায়গা থেকে আমরা ভালোর দিকে আগাতে পারি আর কি। আমার কথায় হয়তো পুরো সমাজ চেঞ্জ হয়ে যাবে এমন নয়, যদি দুই একজনও যদি তাদের মনে বা তাদের হৃদয়ে দাগ কাটে, আশা করি আমার এই আলোচনা সার্থক হবে। ধন্যবাদ।